হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব পিওয়াইকিউ, যেটা কেপিএসআই এবং তোমাদের ডাব্লিউবিপিএসআই এর গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন অ্যান্সার সলভ আউট করব এবং তার সাথে কিছু ছোট করে সংক্ষেপে আমরা সেই সম্বন্ধে কিছু ইনফরমেশনও নিয়ে নেব। তো চলো, আমাকে সবাই ফলো করো এবং সেগুলো ভালো করে ইনফরমেশন গুলো জেনে নাও। এখান থেকে কিন্তু প্রচুর কমন প্রশ্ন উত্তর তোমাদের এখানে রয়েছে, যার থেকে তোমাদের পরবর্তী এক্সামের জন্য কিন্তু খুবই সুবিধা হবে। তো প্লিজ ফলো করো। তো প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে টেলিযোগাযোগের জন্য কোন ধরনের ওয়েবকে ব্যবহার করা হয়ে থাকে? তরঙ্গ, কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে? প্রশ্ন। এবার উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে মাইক্রোওয়েভস। মাইক্রোওয়েভস হচ্ছে, বা যেটা মাইক্রো তরঙ্গ, সেটা টেলিকমিউনিকেশনের জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই মাইক্রোওয়েভসকে। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু কি হয় না, এর মাধ্যমে ব্যবহৃত হয়। এটি আমাদের লোকাল একটা ভোকাল কর্ড থেকে নির্গত যান্ত্রিক তরঙ্গগুলির মধ্যে দিয়ে এটি সামঞ্জস্য বিধান করে। বোঝা গেল? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? যে মাইক্রোওয়েভস। এই মাইক্রোওয়েভস হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। নেক্সট প্রশ্ন কি? উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? উচ্চতাজনিত ভয় কি নামে পরিচিত? তো এক একটা বিভিন্ন ভাবে কিন্তু ভয় বা ভীত কাজ করে, যেগুলোকে আমরা বলছি উচ্চতাজনিত ভয়ের সৃষ্টি যা হচ্ছে ভয়, সেটাকে বলছে অ্যাক্রোফোবিয়া। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অ্যাক্রোফোবিয়া। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন কি? সাইখম মীরাবাই সাইখম মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? সাইখম মীরাবাই চানু হচ্ছে কি ভারোত্তোলন খেলার সাথে যুক্ত। এবার তার সম্বন্ধে কিছু ইনফরমেশন নিই। সাইখম মীরাবাই চানু একজন ভারতীয় ভারোত্তোলক। তিনি কমনওয়েলথ গেমসে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং একাধিকবারই পদক জিতেছেন। ঠিক আছে, এবং তার সাথে কিন্তু তিনি টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক জিতেছিলেন। 49 কেজি ভারোত্তোলনে মোট 202 কেজি উত্তোলনের সাথে একটা রূপোর পদকও তিনি জিতেছিলেন। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপর আমরা নেক্সট প্রশ্ন যাচ্ছি, সেটা হচ্ছে নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে জড়িত? নাবার্ড প্রতিষ্ঠানটি হচ্ছে মূলত গ্রামীণ উন্নয়নের সাথে জড়িত। তাহলে উত্তর হবে কি? সঠিক উত্তর হবে গ্রামীণ উন্নয়ন। তো চলো, গ্রামীণ উন্নয়ন বলতে বা নাবার্ড যে কথাটা রয়েছে সেটা পুরো অর্থ বা পুরো শব্দটা কি? সেটা হচ্ছে নাবার্ড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে, নাবার্ড সংক্ষেপে কথাটি। তো পুরো নামটা বা কি, বা পুরো কথাটা কি? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। এটি অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারে অধীনে কাজ করে এবং এটি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক ও শীর্ষ সমবায় ব্যাংকগুলির সামগ্রিক নিয়ন্ত্রণ ও তার লাইসেন্সের জন্য একটা শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা। এই ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা যেটা ন্যাবার্ড, সেটি হলো ভারতের একটি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং শীর্ষ সমবায় ব্যাংকগুলির একটি সামগ্রিক নিয়ন্ত্রণের জন্য শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা, যেটি সম্পূর্ণরূপে ভারত সরকার অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন রয়েছে। ঠিক আছে, তাহলে এই নাবার্ড যে ইনফরমেশনটা জানলাম, এখান থেকে কিন্তু আমাদের দুটো প্রশ্ন চলে এলো। একটা হচ্ছে পুরো কথাটা কি, এটা কোন উন্নয়নের সাথে জড়িত, এর সদর দপ্তর কোথায় অবস্থিত। এই সদর দপ্তর কিন্তু দেখো মুম্বাই, আর পুরো কথাটা এইটা। ঠিক আছে, তো প্রশ্ন আসতেই পারে, তা তোমরা ভালো করে কিন্তু এগুলোকে প্র্যাকটিস করো। এইবারে যে নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি, সেটা হচ্ছে নিম্নের কোন টাকা ভারতবর্ষে বা ভারত সরকারের দ্বারা মুদ্রিত হচ্ছে? 100 টাকা, 500 টাকা, 2000 টাকা না 1 টাকা? উত্তর হবে হচ্ছে কি না 1 টাকার যে মুদ্রা রয়েছে সেটি কিন্তু ভারত সরকার মুদ্রিত হয়, ভারত সরকার দ্বারা সেখানে মুদ্রিত হয়। ভারতীয় টাকা তথাপি ভারতীয় যে রুপি INR হলো ভারতের সরকারি মুদ্রার নাম। এই মুদ্রার প্রচলন ভারতীয় কোন ব্যাংক করে থাকে? রিজার্ভ ব্যাংক দ্বারা কিন্তু এটি নিয়ন্ত্রিত হয়ে থাকে। ঠিক আছে, রিজার্ভ ব্যাংক দ্বারা এটি নিয়ন্ত্রিত হয়ে থাকে। আধুনিক 1 টাকা যেটা 100 পয়সায় বিভক্ত, 5, 10, 20, 25, 50 পয়সা এবং 1, 2, 5 ও 10 টাকার মুদ্রা বাজারে প্রচলিত।
1 টাকার নোট, সেটা মুদ্রিত হয় হচ্ছে কার দ্বারা? অর্থ মন্ত্রকের দ্বারা। তো এখান থেকেও কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। সো প্লিজ কেয়ারফুলি এগুলোকে কিন্তু তোমরা দেখবে এবং ভালো করে পড়বে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন হচ্ছে, পদে থাকাকালীন অবস্থায় কোনো ভারতীয় রাষ্ট্রপতি যদি মারা গেলে তার উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কতদিন কাজ চালাতে পারেন? 4টে অপশন দেওয়া রয়েছে, 6 মাস, 1 মাস, 1 বছর না 2 বছর। উত্তর হবে কোনটা? একদম প্রথম অপশনটা। উত্তর হবে কোনটা? প্রথম অপশন, যেটা হচ্ছে 6 মাস। যখন রাষ্ট্রপতির পদে থাকাকালীন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির হয়ে 6 মাস পর্যন্ত কিন্তু তিনি কাজ চালাতে পারেন। উত্তর হবে 6 মাস। এবার আমরা জেনে নিই, উপরাষ্ট্রপতি যিনি ভারতীয় লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা 5 বছরের মেয়াদে নির্বাচিত হন। তাই তো, ক বছরের জন্য? 5 বছরের জন্য। এই যে মেয়াদ, এটা যখন উত্তীর্ণ হয়ে যায়, তিনি পুনরায় নির্বাচনে প্রার্থী হতে পারেন। রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ বা পদচ্যুতি ঘটলে তার সমস্ত কাজই কিন্তু উপরাষ্ট্রপতি করে থাকেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে 6 মাস। এবার আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি, কোন সিপিএমএফ বা সিএপিএফ ইন্দো চীন সীমান্তে পাহারা দেয়? ইন্দো চীন সীমান্তে পাহারা দেয় কোনটা? আইটিবিপি, যেটা হচ্ছে কি ইন্দো তিব্বত বর্ডার, ঠিক আছে, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স, আইটিবিপি। আইটিবিপি পুরো কথাটা কি? ইন্দো তিব্বত বর্ডার ফোর্স। এটা কিন্তু ইন্দো চীন সীমান্তে পাহারা দেয়। এবার এটি হলো আইটিবিপি, হলো চীন বর্ডারে, ইন্দো চীন বর্ডারে বর্ডার গার্ডিং ফোর্স। এটা এই ইন্দো তিব্বত বর্ডার পুলিশ বা আইটিবিপি হলো ভারতের একটি সীমান্ত রক্ষাকারী বাহিনী। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে সীমান্তে এটা মোতায়েন করা হয়ে থাকে। 1962 সালের যুদ্ধের প্রথম সপ্তাহে আমরা যদি দেখি, গোয়েন্দার তথ্য সংগ্রহ করা প্রচলিত বা গেরিলা যুদ্ধ, এবং তার সাথে চীন সীমান্তে ভারতীয় যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কিন্তু বা ব্যাটালিয়নের শক্তি নিয়ে এই বাহিনী গড়ে তোলা হয়েছিল। এটি কিন্তু সিআরপিএফ আইনের অধীনে উত্থাপিত হয়েছিল। তাহলে এর বর্ণনাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আইটিবিপি যেটা কিনা একটা 1962 সালে কিছু পদ্ধতি বা কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে গড়ে উঠেছিল। একটা গোয়েন্দা তথ্য সংগ্রহ, গেরিলা যুদ্ধ, চীন সীমান্তে ভারতীয় যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এটি উত্থাপিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি, নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের ধারা সংশোধিত হয়েছিল? 26তম, 42তম রয়েছে, 44তম, অথবা এটি কখনোই সংশোধিত হয়নি। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে না, এর মধ্যে কোনোটিই নয় কিন্তু, ঠিক আছে। যেখানে এটি ছিল ভারতীয় সংবিধানের 105তম সংশোধনী, যার মাধ্যমে কিন্তু ভারতীয় সংবিধানের সমস্ত ধারাকে সংশোধন করা হয়। 334 অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল এবং লোকসভা এবং বিধানসভাগুলিতে যে সকল তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণের মেয়াদ আরো 10 বছরের জন্য সেখানে বাড়ানো হয়েছিল। আর এই আগেই সংরক্ষণের সীমা ছিল 25শে জানুয়ারি 2020 সাল পর্যন্ত। ঠিক আছে, এবার চলো আমরা পরের প্রশ্নে যাচ্ছি। কি বলছে? ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো কোনটা? কলকাতা হাইকোর্ট, বোম্বে, এলাহাবাদ না মাদ্রাজ? তো আমরা এটা সকলেই জানি, আর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের আসবে। কলকাতা হাইকোর্ট, ঠিক আছে। কলকাতা হাইকোর্ট হচ্ছে সবচেয়ে প্রাচীনতম হাইকোর্ট ভারতের মধ্যে, যদি আমরা দেখি। এবার এই কলকাতা উচ্চ আদালত বা কলকাতা হাইকোর্ট যেটা, সেটা 1861 সালের হাইকোর্ট আইন বলে 1862-তে 1 জুলাই এটি স্থাপিত হয়। এই কলকাতা হাইকোর্ট যেটা আইন বলে 1862-তে 1 জুলাই স্থাপিত হচ্ছে, এবং সেই সময় এই হাইকোর্টের নাম ছিল হাইকোর্ট অফ জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম। বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কলকাতা হাইকোর্টের অধিকার ক্ষেত্রের মধ্যে পড়ছে। এই আন্দামান ও নিকোবরের যে রাজধানী পোর্ট ব্লেয়ার, সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টের একটা সার্কিট বেঞ্চ আছে, এবং এই কলকাতা শহরের সাম্মানিক নাগরিক শেরিফের ঐতিহ্যবাহী দপ্তরটিও কিন্তু এই আদালতের ভিতরেই অবস্থিত। এবার চলো আমরা পরের প্রশ্নে যাচ্ছি। কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল কোন রাষ্ট্রের নাগরিক ছিল? নাগরিক ছিল ইংল্যান্ড, স্পেন, অস্ট্রিয়া না বেলজিয়াম?
কোনটা হবে? সঠিক উত্তর হবে স্পেন। তিনি কিন্তু স্পেনের নাগরিক ছিলেন। ঠিক আছে, আচ্ছা, সঠিক উত্তর হলো স্পেন। রাফায়েল নাদাল, পুরো নাম হচ্ছে রাফায়েল নাদাল পারেরা, হলেন স্প্যানিশ টেনিস খেলোয়াড়। রাফায়েল নাদাল নাদাল পেরেরা, তার জন্ম 1986-তে 3রা জুন। ঠিক আছে, ইনি একজন কিন্তু স্প্যানিশ পেশাদার টেনিস খেলোয়াড়। এই নাদাল 209 সপ্তাহের জন্য অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস দ্বারা একটি একক বিশ্ব নাম্বার 1 র্যাঙ্কিং করেছিলেন, এবং বছরের শেষে যদি আমরা দেখি 5বার নাম্বার 1 হয়েছেন। নাদাল কিন্তু 22টি গ্র্যান্ড স্লাম পুরুষ একক শিরোপা জিতেছেন, যার মধ্যে একটা রেকর্ডও রয়েছে, 14টি ফ্রেঞ্চ ওপেন শিরোপা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। কি নেক্সট প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া বা ভেরুনা 2018-এ অংশগ্রহণ করেছিল? প্রথম হচ্ছে কি ভারত বাংলাদেশ, ভারত শ্রীলঙ্কা, ভারত ফ্রান্স না ভারত ইসরায়েল? সঠিক উত্তর হবে ভারত ফ্রান্স। ভারত ফ্রান্স হচ্ছে এমন দুটি আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনী যেটি কিনা ভেরুনা 2018-এ অংশগ্রহণ করেছিল, এবং এদের মধ্যে উদ্দেশ্য কি ছিল? দুই নৌবাহিনীর মধ্যে সহযোগিতা এবং তাদের মধ্যে যে ইন্টার রিলেশনশিপ রয়েছে বা আন্তঃব্যবহার যোগ্যতা সেটাকে বৃদ্ধি করা, এবং তার পাশাপাশি সাবমেরিন বিরোধী যুদ্ধ, বিমান প্রতিরক্ষা এবং আরো অনেক কিছু সামুদ্রিক প্রশিক্ষণ কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করা ছিল। ঠিক আছে, ক্লিয়ার। এর পরের প্রশ্ন হচ্ছে কি নিচের কোন ব্যক্তিত্ব গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ডস 2018-এ পুরস্কৃত হয়েছেন? কে? নির্মলা সীতারামন, জয়সমানা, শেখ হাসিনা, সুষমা স্বরাজ? তো আমরা সেটা জানি, প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, যিনি কিনা গ্লোবাল উইমেন্সে একটা লিডারশিপ অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হয়েছেন, এবং 2018-তে পুরস্কৃত হয়েছেন। এবং এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন এবং নারীর কর্মসংস্থানকে নিশ্চিত করতে 4টি দফা প্রস্তাব তুলে ধরেন। আর গ্লোবাল সামিট অফ উইমেনে বাংলাদেশ সহ এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যাতে নারী শিক্ষা প্রসার হয় বা নারী শিক্ষার ব্যবসায়িক উদ্যোগের বিষয় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। এবং তারই গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড যেসব নারী তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেদের ক্ষমতাকে পরিচয় দিয়েছেন সেই সব নারীদেরকেই উদ্দেশ্য করে এটি উৎসর্গ করা হয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির নাম কি? পারমাণবিক বোমাটির নাম হচ্ছে কি? সঠিক উত্তর হবে লিটল বয়, যেটি কিনা হিরোশিমাতে ফেলা, হিরোশিমা শহরটাতে ফেলা হয়েছিল। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 6ই আগস্ট 1945, মনে পড়ে সেই বছর কি ভয়ঙ্কর, সেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তখন জাপানের হিরোশিমা শহরের উপর একটা পারমাণবিক বোমা নিক্ষেপ করে, এবং যেই বোমার সাংকেতিক নাম ছিল কিন্তু লিটল বয়, যা একটি ইউরেনিয়াম বন্দুক সদৃশ বোমা ছিল, এবং সেটা প্রায় 13 কিলোটন বলের একটা বিস্ফোরণ ঘটিয়েছিল। ঠিক আছে, এরপরের প্রশ্ন কি নিম্নের কোন ব্যক্তি দ্বীন-ই ইলাহি সদস্য হিসেবে পরিচিত ছিলেন? তানসেন, রাজা বীরবল, রাজা মানসিং না টোডারমাল? কোন ব্যক্তি তিনি যে এই যে কথাটা বলেন দ্বীন-ই ইলাহির সাথে উল্লেখ্য ছিলেন? অর্থাৎ এই দ্বীন-ই ইলাহি হলো বাদশাহ আকবর প্রবর্তিত একটি মতাদর্শ। তিনি ধর্মীয় বিষয়ে গবেষণার জন্য আকবর ফতেপুর এই উপাসনা ঘর তৈরি করেন 1575 সালে, যা ধর্ম সভা নামে পরিচিত। সেখানে তিনি কিন্তু বিভিন্ন ধর্মের পণ্ডিতদের কথা শুনতেন। অবশেষে সকল ধর্মের সার কথা নিয়ে তিনি একটি নিরপেক্ষ ধর্মমত প্রতিষ্ঠা করেন। এটি কিন্তু দ্বীন-ই ইলাহি নামে পরিচিত। অর্থাৎ দ্বীন-ই ইলাহি কথাটির অর্থ হলো কি ঈশ্বরের প্রতি যে বিশ্বাস। ঠিক আছে, এবং তৎকালীন সময় বিভিন্ন অনুগামীরা এই মতাদর্শকে গ্রহণ করতেও পারেনি। অনেক ঐতিহাসিক দ্বীন-ই ইলাহিকে ধর্ম বলতে অস্বীকার করেন, ধর্ম সম্রাট আকবর বিতর্কিতও করে তোলেন, এবং মূলত এই ধর্ম গ্রহণের কোনো বাধ্যতামূলক কিন্তু ছিল না। ঠিক আছে, তাহলে উত্তর টোডারমাল। কোন টোডারমাল দ্বীন-ই ইলাহি কিন্তু সদস্য ছিলেন, অর্থাৎ আকবরের সময়কালীন তিনি তো অর্থমন্ত্রী ছিলেন, সেজন্য টোডারমাল কিন্তু এই দ্বীন-ই ইলাহি যেটা আমরা দেখছি তার সদস্য ছিলেন। সৌরজগতে প্রশ্ন, নেক্সট প্রশ্ন যাচ্ছে কি সৌরজগতে এমন একটি গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, কোন গ্রহ? বলতে পারবে? শনি, বৃহস্পতি, ইউরেনাস না শুক্র? সঠিক উত্তর কোনটা হবে? শুক্র, যেটি কিনা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। ঠিক আছে, পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে কেন? কারণ এখানে একটা
আকর্ষণ বল বা সংঘর্ষ বল কাজ করছে, যেটি থেকে কিন্তু এখানে কৌণিক আবর্তনের বেগ পরিবর্তিত হচ্ছে, তার ফলে কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি, কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়? 31শে মে, 21শে জুন, 1 জুলাই না 1 ডিসেম্বর? সঠিক উত্তর হবে হচ্ছে 21শে জুন হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পরিচিত। আমরা জানি যে আন্তর্জাতিক যোগ দিবসটিকে বা বিশ্ব যোগ দিবসও বলা হয়ে থাকে। তাহলে যোগ হলো প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক বা মানসিক ব্যায়াম, যেটা আধ্যাত্মিক অনুশীলন, প্রথা বা যোগ ব্যায়াম বলা হয়ে থাকে। আর এর উদ্দেশ্য কি? মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধান করা। এবং এই প্রথা কিন্তু ভারতে আজও প্রচলিত আছে। 2014 সালের 27শে সেপ্টেম্বর কিন্তু রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21শে জুন কিন্তু তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার জন্য প্রস্তাব দেন। এবং সেই বছরই আমরা যদি দেখি 11ই ডিসেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ 21শে জুন তারিখটাকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছেন। নেক্সট প্রশ্ন কি? ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্যের পুনর্গঠন হয়েছিল? কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ, যেটা হচ্ছে সঠিক উত্তর হবে, যেটি কিনা ভাষার ভিত্তিতে এইটি রাজ্যের প্রবর্তন হয় বা পুনর্গঠন হয় অন্ধ্রপ্রদেশে 1 অক্টোবর 1953 সালে তেলেগু ভাষা মানুষের জন্য এই রাজ্যটি গঠিত বা পুনর্গঠন হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচক কমিশনার? বর্তমান মুখ্য নির্বাচক কমিশনার হচ্ছে কে? বা 2018 সাল অনুযায়ী হচ্ছে ওম প্রকাশ রায়াত হচ্ছে এখানে উত্তর। সঠিক উত্তর হচ্ছে ওম প্রকাশ রায়াত। আর আমরা যদি এখন 2022 সাল দেখি, সেখানে কিন্তু বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে আছেন? রাজীব কুমার। তখন 2018 সাল অনুযায়ী ছিলেন কিন্তু ওম প্রকাশ রায়াত। এবার ভারতের একটি স্বশাসিত সংস্থা যেটি দেশটির সকল নির্বাচন পরিচালনা করে কে? এই নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। প্রয়োজনে একাধিক নির্বাচন আধিকারিককে মুখ্য নির্বাচন কমিশনের সহকারী হিসেবেও নিয়োগ করা যেতে পারে। এবার ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1950-এ। এরপর কিন্তু আর কখনো 1999-তে অক্টোবর মাস পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দুজন অতিরিক্ত নির্বাচন কমিশনার ছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন কি? ডিরোজিও যুক্ত ছিলেন কোন মুভমেন্টের সাথে? এই যে অপশন 4, ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে কিন্তু ডিরোজিও যুক্ত ছিলেন। ডিরোজিও হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা। তিনি হিন্দু কলেজেরও একজন শিক্ষক ছিলেন এবং তার পাশাপাশি ছিলেন একজন তিনি 1809 সালে পর্তুগিজ বাবা ভারতীয় মায়ের কাছে জন্মগ্রহণ করেছিলেন এবং 17 বছর বয়সে তিনি কলেজে যোগদান করেন। 1831 সাল পর্যন্ত সেখানে তিনি শিক্ষকতা করেন এবং স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের আন্দোলনের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তিনি এই ইয়ং বেঙ্গল মুভমেন্টে যোগদান করেন। তারপরে প্রশ্ন কি? পরের প্রশ্ন বলছে, বিচার কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বসুর সাহায্যকারী কে ছিলেন? সঠিক উত্তর হবে প্রফুল্ল চাকি। তিনি কিংসফোর্ডের হত্যার মামলায় কিন্তু ক্ষুদিরাম বসুকে সাহায্য করেছিলেন। অর্থাৎ এই 23 ডিসেম্বর 11ই আগস্ট ইয়ং বেঙ্গল প্রেসিডেন্সির একজন ভারতীয় জাতীয়তাবাদী, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। প্রফুল্ল চাকির সাথে মুজাফফরপুর ষড়যন্ত্র মামলায় তাকে তার ভূমিকার জন্য মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছিল। কিন্তু এটা মনে রাখার মতো একটা ঐতিহাসিক ঘটনা। এবং ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকির সাথে একজন ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডের গাড়িতে বোমা ছুড়ে হত্যারও চেষ্টা করেছিলেন। ঠিক আছে, এই যে এতগুলো আমি কোশ্চেন আমি বললাম, এখান থেকে প্রচুর ছোট ছোট কমন প্রশ্ন পাবে। তোমরা কিন্তু সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে এবং এই এখন থেকে কিন্তু প্রত্যেকটা দিন আমাদের কাছে তোমাদের কাছে আপডেট যাবে যে PYQ সলভ আউট, প্রত্যেকটা প্রশ্ন উত্তর আর যে সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো আসতে পারে সেরকম সম্ভাব্য প্রশ্ন গুলো একটা প্র্যাকটিস সেট যাচ্ছে, সেগুলো তোমরা অবশ্যই ফলো রেখো। আর এই সব প্রশ্ন উত্তরগুলোকে যেগুলো আমরা ইয়ার ওয়াইজ আলোচনা করছি সেগুলোও কিন্তু ভালো করে খেয়াল করো। এর থেকে তোমরা অবশ্যই আরো ভালো করে কমন পাবে, যেগুলো তোমাদের পরীক্ষায় ইজি হবে। তো ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো, আরো ভালো করে পড়তে থাকো। আমি পরের ক্লাসে আবার তোমাদের বা পরের ভিডিওতে নতুন করে আরো ইনফরমেশন নিয়ে আসবো এবং আরো প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন সলভ আউট করাবো। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করো এবং আরো বেশি করে ভালো করে পড়তে থাকো এবং ফলো করো। অল দ্য বেস্ট।